নমস্কার শ্রোতা বন্ধুরা, বহুদিনের বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, অরন্ধনের নিমন্ত্রণ। এক একজন লোকের স্বভাব বড় খারাপ। বকুনি ছাড়া তারা এক দণ্ডও থাকতে পারে না। শ্রোতা পেলে বকে যাওয়াতেই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ। হিরেন ছিল এই ধরনের মানুষ। তার বকুনির জ্বালায় সকলেই অতিষ্ঠ। অফিসে যারা তার সহকর্মী, শেষ পর্যন্ত তাদের অনেকেরই স্নায়ুর রোগ দেখা দিল। অনেকে চাকরি ছেড়ে দেওয়ার মতলব ধরল। সব বিষয়ে প্রতিভার মতোই বকুনির প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে। হিরেনের বাবার বকুনিই ছিল একটা রোগ। শেষ বয়সে তাকে ডাক্তার বারণ করেছিল তিনি যেন বেশি কথা না বলে। তাতে তিনি জবাব দিয়েছিলেন, তবে বেঁচে লাভটা কি ডাক্তার বাবু, যদি দু একটা কথাই না কারোর সঙ্গে বলতে পারলাম। কথা বলতে বলতেই হৃৎপিণ্ড দুর্বল হওয়ার ফলে তিনি মারা যান। মার্ডার টু দি কজ। এহেন বাপের ছেলে হিরেন 22 বছরের যুবক, অফিসে কাজ করে, আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে। বিয়ে করবার ইচ্ছে নেই, শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে। এতদিনে হয়েও যেত, কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এই বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেননি। হিরেন সন্ন্যাসী হয়ে দিনরাত মঠে থাকতে শুরু করলে 1 মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে। হিরেনের এক বৃদ্ধ পিসিমা থাকতেন দূর পাড়াগায়। স্টেশন থেকে 10-12 ক্রোশ নেমে যেতে হয় এমন এক গ্রামে। পিসিমার আর কেউ নেই। হিরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল। বুড়ি অনেকদিন থেকেই দুঃখ করে চিঠিপত্র লিখছিল। সে গ্রামের সবাই এতদিন জানতো যে তাদের কুমি অর্থাৎ কুমুদিনীর মতো বকুনিতে ওস্তাদ মেয়ে সেই অঞ্চলে নেই। কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন, কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন, অ্যান্ড্রু বাসুম বকুনির জ্বালায় যজমান ভিটে ছেড়ে পালাবার জোগাড় করত। বিয়ের লগ্ন উত্তীর্ণ হবার উপক্রম হতো। কুমির বাবার বকুনির প্রতিভার একটা বড় দিক ছিল এই যে তার বকুনির জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না। যতই তুচ্ছ বিষয় হোক না কেন, তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনির ইমারত গড়ে তুলতে পারতেন। মনে যথেষ্ট উৎসাহ ও শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি গড়বার ক্ষমতা না থাকলে মানুষে এমন বকতে পারে না বা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতেও পারে না। তার মৃত্যুর সময় গ্রামের সকলেই দুঃখ করে বলেছিল, আজ থেকে পুরো গ্রাম নিঝুম হয়ে গেল গো। 2-1 জন বলেছিল, এবার আমসত্ব সাবধানে রোদে দিও, মুখোজ্জে মশাই মারা গিয়েছেন, কাকসিলের উৎপাত বাড়বে। অর্থাৎ তাদের মতে গায়ে এতদিন কাকচিল বসতে পারত না মুখুজ্জে মশাইয়ের বকুনির চোটে। নিন্দুক লোক কোন জায়গায় নেই। কিন্তু হায়, নিন্দুকের আশা পূর্ণ হয়নি বা মুখুজ্জে মশাইয়ের হিতাকাঙ্ক্ষীদের দুঃখ করবারও কারণ ঘটেনি। মুখুজ্জে মশাই তার প্রতিনিধি রেখে গিয়েছিলেন তার 8 বছরের মেয়ে কুমিকে। পিতার দুর্লভ বাক প্রতিভার অধিকারিণী হয়েছিল তার মেয়ে। এমনকি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সন্দেহ করলেন যে মেয়ে তার বাবাকে ছাড়িয়ে না যায়। সেই কুমির বয়স এখন 13-14 বছর। সুশ্রী, উজ্জ্বল শ্যামবর্ণ, কোঁকড়া কোঁকড়া একরাশ চুল মাথায়, বড় বড় চোখ, মিষ্টি গলার সুর, 1 হাড়া গড়ন, কথায় কথায় খিলখিল হাসি, মুখে বকুনির খই ফুটছে দিন রাত। শুভক্ষণে দুজনের দেখা হলো। হিরেন সকালবেলায় পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যাস করার চেষ্টা করছে, এমন সময় পিসিমা আপন মনে বললেন, দুধ কি আজ আর দিয়ে যাবে না? বেলা যেতে তো পর হলো, ছেলেটা যে না খেয়ে শুকিয়ে বসে আছে। একটু চা করে দেবো, তা দুধ নেই। আগে জানলে রাত্রে বাসি দুধ রেখে দিতুম। ওমা পিসি, তুমি রোজ রাতের বাসি দুধ রেখে দাও? বলতে বলতে একটি কিশোরী 1 ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছের তলায় এসে দাঁড়ালো। পিসিমা বললেন, দুধের ঘটিটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আয় দেখি, এনে দুধটা ঢেলে দে। কিশোরী চঞ্চল লঘু পদে রান্নাঘরের মধ্যে ঢুকল এবং দুধ ঢেলে যথাস্থানে রেখে এসে আমতলায় দাঁড়িয়ে হাসি মুখে বলল, শোনো পিসি, কাল কি হয়েছে জানো?
আমার তো বলতে বলতেই হাসি পাচ্ছে গো। পিসিমা বললেন, কি? এই কথার উত্তরে আমতলায় দাঁড়িয়ে মেয়েটি হাত পা নেড়ে একটি গল্প জুড়ে দিল। আরে কাল দুপুরে ওই নাপিত বাড়িতে ছাগল ঢুকেছিল গো, দিয়ে নাপিত বউ একটা কাঁথা পেতেছিল, ছাগলটা না ওই কাঁথা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে। এই মাত্র ঘটনাংশ গল্পের, কিন্তু কি সে বলবার ভঙ্গি, কি সে কৌতুকপূর্ণ কলহাসের উচ্ছ্বাস, কি সে হাত পা নাড়ার ভঙ্গি। পিসিমার চায়ের জল গরম হলো, চা ভেজানো হলো, হালুয়া তৈরি হলো, পেয়ারায় জল ঢালা হলো, তবুও সে গল্পের বিরাম হলো না। পিসিমা বললেন, ও কুমিমা, একটু ক্ষান্ত তাও, সকালবেলা আমার অনেক কাজকর্ম আছে। তোমার গল্প শুনতে গেলে সারা দুপুরটি যাবে। এই চা আর খাবারটুকু তোর এক দাদা ওই বড় ঘরের দাওয়ায় বসে আছে, দিয়ে আয় দিকি। কুমি বিস্ময়ের সুরে বলল, আমার বাড়িতে কে এসেছে গো? কে বসে আছে ওখানে? তুই চিনিস নে, আমার বড় জেঠতুতো ভাইয়ের ছেলে কাল রাত্রিরে এসেছে। তবে চা তৈরি করবার আর এত তাড়া দিচ্ছি কি জন্যে? তুই কি কারোর কথা শুনতে পাস? নিজের কথা নিয়েই যে বেহাতি। কুমি সলাজ মুখে চা ও খাবার দাবার ধারে রেখে চলে যাচ্ছিল, কিন্তু হিরেন তাকে অত সহজে যেতে দিতে প্রস্তুত নয়। সেই কুমির নাপিত বাড়িতে ছাগল কাঁথা চিবোনোর গল্প শুনেছে এবং মুগ্ধ, বিস্মিত, পুলকিত হয়েছে এইটুকু মেয়ের ক্ষমতায়। সে বলল, খুকি তোমার নাম কি? আমার নাম কুমুদিনী গো। হিরেন বলল, এই গাঁই বাড়ি তোমার বুঝি? ও পাড়ায়? তা ছাগলের কথা কি বলছিলে, বেশ বলতে পারো। কুমি লজ্জায় ছুটে পালালো। কিন্তু কুমুদিনীকে আবার কি কাজে আসতে হলো? হিরেনের সঙ্গে একটু একটু করে পরিচয় হয়ে গেল। দুজন দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ। দুজনেই ভাবে এমন শ্রোতা কখনো দেখিনি। 3 দিন পর দেখা গেল পিসিমার দাওয়ার সামনে উঠানে দাঁড়িয়ে কুমি এবং দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসে হিরেন ঘণ্টাখানেক ধরে পরস্পরের কথা শুনছে। হিরেন অনর্গল বকে যাচ্ছে, কুমি শুনছে, আর কুমি যখন অনর্গল বকছে তখন হিরেন মন দিয়ে শুনছে। সেবার 5-6 দিন পর পিসিমার বাড়ি থেকে হিরেন চলে এলো। কুমি যাবার সময় দেখা করলো না বলে হিরেন খুব দুঃখিত হলো। কিন্তু হিরেন চলে যাওয়ার পর কুমি 2-3 দিন মনমরা হয়ে রইল। মুখে হাসি নেই, কথা নেই। ওদিকে বুড়ি পিসিমার প্রতি হিরেনের টানটা যেন হঠাৎ বড় বেড়ে উঠল। যে হিরেন 2 বছর 3 বছরেও অনেক চিঠিপত্র লেখা সত্ত্বেও এদিকে বড় একটা মারাতো না, সে ঘন ঘন পিসিমাকে দেখতে আসতে শুরু করল। আজ বছর 2 আগেকার কথা। হিরেনকে পিসিমা বলেছিলেন, হিরু বাবা, যদি এলি তবে আমার একটা উপকার করে যা। আমার তো কেউ নেই দেখবার লোক তোরা ছাড়া। নরসুপুরে ধরণী কামারের কাছে 1 গাদা টাকা পাবো জমার খাজনার দরুন। একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার একটা ব্যবস্থা করে আয় না বাবা। হিরেন এসেছে 2 দিন পিসিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করতে। সে জ্যৈষ্ঠী মাসের দুপুর রোদে খাজনা তাগাদা করে গায়ে গায়ে ঘুরতে আসেনি। কাজে নানান অজুহাত দেখিয়ে সে পরের দিন সকালেই সরে পড়েছিল। এখন সেই হিরেন শতপ্রবৃত্ত হয়ে একদিন বলল, পিসিমা, তোমার সেই নরসুপুরের প্রজার বাকি খাজনার কিছু হয়েছে? যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার নিজেই যাই। এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই, তাই ভাবছি তোমার কাজটা করেই দিয়ে যাই। ভাইপোর সুমতি হচ্ছে দেখে পিসিমা খুব খুশি হলেন। হিরেন সকালে উঠে নরসুপুরে যায়, দুপুরের আগেই ফিরে আসে। দুপুরের আগেই ফিরে এসে সেই যে বাড়িতে ঢোকে আর সারাদিন বাড়ি থেকে বার হয় না। কুমিকেও প্রায় দেখা যায় পিসিমার উঠোনে, নয়তো আমতলায়, নয়তো দাওয়ার পৈঠাতে বসে হিরুদার সঙ্গে গল্প করতে। কাকচিল পাড়ায় আর বসে না। জ্যোৎস্না উঠেছে। কুমি বলল, আমি চললাম হিরুদা। এখনই যাবি কেন? বসা একটু। উঠানের একটা ধারে একটা নালা। হঠাৎ কুমি বলল, জানো, আমি যদি জ্যোৎস্না রাতে এলো চুলে লাফিয়ে নালা পার হই তাহলে না আমায় ভূতে পাবে। দেখবে দেখবে কেমন ভূতে পায় আমাকে।
তারপর সে লাফালাফি করে নালাটা বার কতক এপার ওপার করছে, এমন সময় বলি, ও পোড়ামুখী মেয়ে, এই ভর সন্ধ্যাবেলা তুমি করছো কি? তোমায় নিয়ে যে আমি কি করি! ধিঙ্গি মেয়ে কোথাকার, এতটুকু কাণ্ডজ্ঞান যদি তোমার থাকে! হিরু ভালো মানুষের মতো মুখখানি করে হ্যারিকেনের লণ্ঠনটা মুছে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে উঠল। মায়ের পিছু পিছু কুমি চলে গেল। একটু অনিচ্ছার সঙ্গেই গেল, মুখে তার অপ্রতিভের হাসি। হীরেন মনমরা ভাবে লণ্ঠনটার সামনে কি একখানা বই খুলে পড়তে বসবার চেষ্টা করল। মাসের পর মাস যায়, বছরও ঘুরে যায়। নতুন বছরের প্রথমে হীরেনের চাকরিটা গেল। অফিসের অবস্থা ভালো নয় বলে। এই 1 বছরের মধ্যে হীরেন পিসিমার বাড়ি আরো অন্তত 10 বার এলো গেল, এবং এই একই বছরের মধ্যে হীরেন বুঝেছে কুমির মতো মেয়ে জগতে আর কোথাও নেই। বিধাতা একজন মাত্র কুমিকে সৃষ্টি করেছে। কি বুদ্ধি, কি রূপ, কি কথাবার্তা বলবার ক্ষমতা, কি হাত নাড়ার ললিত ভঙ্গি, কি লঘুগতি চরণ ছন্দ। প্রস্তাবটা কে উঠিয়েছিল জানি না, বোধহয় হিরুর পিসিমাই। কিন্তু কুমুদিনীর জ্যাঠামশাই সে প্রস্তাবে রাজি হননি, কারণ তারা কুলীন, হীরেনরা বংশজ। কুলীন হয়ে বংশজের হাতে মেয়ে দেবেন তিনি, এ কথা ধারণা করাই তো অন্যায়। কে তোমাকে বলেছিল পিসিমা ডেকে অপমান ঘরে আনতে? আমি তোমার পায়ে ধরে সেধেছিলুম কুমির সঙ্গে আমার বিয়ে দাও। সবাই জানে আমি বিয়ে করব না, আমি রামকৃষ্ণ আশ্রমে ঢুকবো। সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এইবার এইটা মিটে গেলেই। কুমিরের কানে কথাটা গেল যে হিরু এই সব বলছে। সে বলল, ও মা, হিরুদাকে বিয়ে করতে আমি পায়ে ধরে সাধতে গিয়েছিলাম নাকি? হয়েই গেল, উনি সন্ন্যাসী হয়েছেন তো হয়েছেন, তাতে আমার কি? হিরু তলপি বেঁধে পরদিন পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল। হিরুর বাড়ির অবস্থা এমন কিছু ভালো নয়। এবার তার কাকা আর মা একসঙ্গে বলতে শুরু করলেন যে সে যেন একটা চাকরির সন্ধান দেখে। বেকার অবস্থায় বাড়ি বসে আর কতদিন এভাবে চলবে। হিরুর কাকার এক বন্ধু জামালপুর রেলওয়ে কারখানার বড়বাবু। কাকার পত্র নিয়ে হিরু সেখানে গেল, এবং মাস 2 তার বাসায় বসে বসে খাওয়ার পর কারখানার অফিসে 30 টাকা মাইনের একটা চাকরিও পেয়ে গেল। লাল টালি দেওয়া ছোট্ট কোয়ার্টারটি হিরুর। বেশ ঘরদোর, বড় বড় জানলা, জানলা থেকে মারুখ পাহাড় দেখা যায়। কাজকর্মের অবসরে জানলা দিয়ে চাইলেই চোখে পড়ে টানেল দিয়ে ধোঁয়া উড়িয়ে ট্রেন যাচ্ছে আসছে। সান্টিং ইঞ্জিনগুলো ঝকঝক শব্দ করে পাহাড়ের নিচে সাইডিং লাইনের মুড়োয় গিয়ে ধোঁয়া ছাড়ছে। কয়লার ধোঁয়ায় দিন রাত আকাশ বাতাস সমাচ্ছন্ন। একদিন রবিবারে ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু সেই বড়বাবুর ছেলে মণি মারুখ পাহাড়ের ধারে বেড়াতে গেল। মণি ছেলেটি বেশ, পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি দিয়েছে এবার। তার বাবার ইচ্ছে কাশী হিন্দু ইউনিভার্সিটি থেকে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর, কিন্তু মনির তা ইচ্ছে নয়। সে কলকাতায় সায়েন্স কলেজে অধ্যাপক রমণের কাছে ফিজিক্স পড়তে চায়। এই নিয়ে বাবার সঙ্গে তার মতান্তর চলছে। হিরু জানত এসব কথা। বিকেলবেলা জামালপুর টাউনের আওয়াজ ও ধোঁয়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে ওরা দক্ষিণ দিকের পাহাড়ের ওপর দিয়ে অনেকটা চলে গিয়েছে। নীল অতসী ও বনতুলসীর জঙ্গল হয়ে আছে পাহাড়ের মাথায় সেই জায়গাটায়। ঘন ছায়া নেমে এসেছে পূর্ব দিকের শৈলসানুতে। একটি বনলতায় হলদে ক্যামেলিয়া ফুলের মতো ফুল ফুটেছে। খুব নিচে কুলিমেয়েরা পাহাড়তলির লম্বা লম্বা ঘাস কেটে আঁটি বাঁধছে। পূব দিকে যতদূর দৃষ্টি যায় সমতল মাঠ, ভুট্টার ক্ষেত, খোলার বস্তি। কেবল দক্ষিণে পূব পশ্চিমে টানা পাহাড় শ্রেণী ও শালবন থই থই করছে। আর সকলের ওপর উপুড় হয়ে পড়েছে নিকট থেকে দূরে সুদূর প্রসারিত মেঘমুক্ত সুনীল আকাশ। একখানা মহুয়া গাছের তলায় বসে মণি বাড়ি থেকে আনা স্যান্ডউইচ, ডিম সিদ্ধ, রুটি এবং জামালপুর বাজার থেকে কেনা জিলাপি একখানা খবরের কাগজের ওপর সাজিয়ে থার্মোফ্লাস্ক খুলে চা বের করে একটা কলাই করা পেয়ালায় ঢেলে বলল, এসো হিরুদা,
কিছুক্ষণ ধরে ডাকার পরেও হিরুর সাড়া না পেয়ে সে দেখল হিরু অন্যমনস্কভাবে মহুয়া গাছের গুঁড়িটায় ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে। সে আবার ডাকল, খাবে এসো। কি হলো তোমার হিরুদা? হিরু নিরুৎসাহভাবে খেতে লাগলো। সারা বিকেলটি যতক্ষণ পাহাড়ের ওপর ছিল কেমন যেন অন্যমনস্ক, উদাস, কি যেন একটা ভাবছে। মনি ভাবল পাহাড়ে বেড়ানোটাই মাটি হয়ে গেল হিরুদার জন্য। পাহাড় থেকে নামবার পথে হিরু হঠাৎ বলল, মনি, একটি মেয়েকে বিয়ে করবে ভাই? মনি হো হো করে হেসে উঠে বলল, কি ব্যাপার বলো তো হিরুদা, আজ তোমার হয়েছেটা কি? কিছু হয়নি, বলো না মনি। একটি গরিবের মেয়েকে বিয়ে করে দায় উদ্ধার করো না। তোমার মতো ছেলের। কি তোমার কোনো চেনা লোক? তোমার নিজের বোন নাকি? বোন না হলেও বোনের মতোই। বেশ দেখতে মেয়েটি, সুশ্রী, বুদ্ধিমতী। আমার কথায় তো কিছু হবে না। তুমি বাবাকে কি মাকে বলে দেখো একবার। একেই তো লেখাপড়া নেই, বাবাকে চটিয়ে রেখেছি, তার উপর আবার বিয়ে নিয়ে চটালে বাড়ি থেকেই না বেরিয়ে যেতে হয়। বাবার মেজাজ বোঝো তো। রাত্রে নিজের ছোট্ট বাসাটিতে হিরু কথাটি আবার ভাবল। আজ পাহাড়ের ওপর উঠেই তার কেমন সব গোলমাল হয়ে গিয়েছিল। কুমির কথা তাহলে তো সে মোটেও ভোলেনি। নীল আকাশ, নির্জনতা, ফুটন্ত বন্য ক্যামেলিয়া ফুল, বন তুলসীর গন্ধ সব শুদ্ধ মিলে একটা বেদনার মতো তার মনে এনে দিয়েছে। কুমির হাসি ভরা ডাগর চোখ দুটো তার স্মৃতি, তার হাত নাড়ার ললিত ভঙ্গি, তার অনর্গল বকুনি। সে তো সন্ন্যাসী হয়ে যাবে রামকৃষ্ণ আশ্রমে, সবাই জানে। শুধুই পিসিমা কুমির বাবাকে বিয়ের কথা বলতে গিয়েছিলেন, কিন্তু কুমিকে জীবনে সুখী করে দিয়ে যেতে হবে, এটা তার কর্তব্য। সাহসে ভর করে মণি তার বাবার কাছে সে প্রস্তাবটা করল। হিরুকে মণির বাবা মা স্নেহ করতেন। তারা বললেন মেয়ে যদি ভালো হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই। তারা চাকরি উপলক্ষে পশ্চিমে থাকেন। এ অবস্থায় স্বঘরে মেয়ের সন্ধান পাওয়াও তো কঠিন বটে। যখন সন্ধান পাওয়া গিয়েছে ভালো মেয়ের, আর মনির বিয়েও যখন দিতেই হবে, তখন মেয়েটিকে দেখে আসতে দোষ কি? কুমির জ্যাঠাকে আগেই চিঠি লেখা হয়েছিল, কিন্তু তারা সমস্ত জিনিসটাকে অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছিলেন। অত বড় লোকের ছেলের জামাই করার মতো দুরাশা তাদের নেই। হিরুর যেমন কাণ্ড। কিন্তু হিরু পুজোর ছুটিতে সত্যি মনির এক জারতুতো দাদাকে মেয়ে দেখাতে নিয়ে এলো। কুমি এসে হিরুর পায়ের ধুলো নিয়ে নমস্কার করলে। হিরু কেশে গলা পরিষ্কার করে নিয়ে বলল, ভালো আছিস কুমি? এতদিন কোথায় ছিলে হিরুদা? চাকরি করছি যে পশ্চিমে জামালপুরে। 7-8 মাস পরে দেশে ফিরছি। ও, তাই কাকে সঙ্গে করে এনেছো তুমি? ও আমার এক বন্ধুর দাদা এসেছে গিয়ে, এমনি বেড়াতে এসেছে। এই ধরো, তবে থাক, তোমায় আর ঢোক গিলতে হবে না, আমি সব জানি। কেন সব চেষ্টা করছো হিরুদা? যাও, অমন করো না। ছি, চুল ঠুল বেঁধে দিতে বলো গিয়ে। শোনো, ওরা খুব ভালো লোক আর বড় লোক। জামালপুরে ওদের কি খাতির। আমি অনেক কষ্টে ওদের এখানে এনেছি। বড় ভালো হবে। এ বিয়ে যদি ভগবানের ইচ্ছে হয়। অনেক কষ্টে কুমিকে রাজি করিয়ে তার চুল বাঁধা হলো, মেয়ে দেখানোও হলো। দেখানোর সময় মেয়ের অজস্র গুণ ব্যাখ্যা করে গেল হিরু। কুমি কিন্তু পাঞ্জাব প্রদেশ কোন দিকে বলতে পারল না। তাজমহল কে তৈরি করেছিল সে সম্বন্ধেও দেখা গেল যে সম্পূর্ণ অজ্ঞ। হাতের লেখা বেঁকে গেল। গান গাইতে জানে না বলল, যদিও সে ভালোই গাইতে জানে এবং তার গলার সুরও বেশ ভালো। সঙ্গের ভদ্রলোকটি মেয়ে দেখা শেষ করেই ফিরতি নৌকায় রেল স্টেশনে চলে গেলেন।
রাতের ট্রেনেই তিনি খুলনায় তার শ্বশুর বাড়িতে যাবেন। যাবার সময় বলে গেলেন মতামত চিঠিতে জানাবেন। হিরু তাকে নৌকাদায় তুলে দিয়ে ফিরে এসে কুমিকে বলল, কি করে বললে গান গাইতে জানো না? ছি, এ কি ছেলে মানুষই! ওরা শহরের মানুষ, গান শুনলে খুব খুশি হয়ে যেত। এমনি তো ঘরের কোণে খুব গান বেরোয় গলায়, আর এই বেলা। কুমি রাগ করে বলল, ঘরের কোণে বসে গান গাইবো না তো কি বিয়ের আসরে বসে গাইতে যাব? পারবো না আমি যার তার সামনে গান গাইতে। হিরুও রেগে বলল, তবে থাকো চিরকাল আইবুড়ো ধিঙ্গি হয়ে, আমার কি। কুমির বাড়ির ও পাড়ার সবাই এজন্য কুমিকে যা তা কথা শোনালো। গান গাও আর না গাও, গান গাইতে জানি এই কথাটা বলায় দোষ ছিল কি? ছি, কাজটা কিন্তু তুমি একদম ভালো করনি। বলা বাহুল্য, ভদ্রলোকের কাছ থেকে আর কোনো পত্রই এলো না, এবং হিরু পূজার ছুটি শেষে জামালপুরে গিয়ে শুনল মেয়ে তাদের পছন্দ হয়নি। মাস 5-6 কেটে গেল। কি অদ্ভুত 5-6 মাস! কাজ করতে করতে জানলা দিয়ে উঁকি মেরে যখনই বাইরের দিকে যায়, তখনই সে অন্যমনস্ক হয়ে পড়ে। কুমিকে কতবার জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে সে দেখেছে। হাত পা নেড়ে উচ্ছ্বসিত কণ্ঠে হেসে গড়িয়ে পড়ে কুমি গল্প করেছে। নিম ফুলের গন্ধ ভরা কত অলস চৈত্র দুপুরের স্মৃতিতে মধুর হয়ে উঠেছে বর্তমান কর্মব্যস্ত দিনগুলি। ইতিমধ্যে এক ছোকরা ডাক্তারের সঙ্গে তার খুব আলাপ হয়ে গেল। নতুন MBA পাশ করে জামালপুরে প্র্যাকটিস করতে এসেছে। বেশ সুন্দর চেহারা, বাড়ির লোকও খুব ভালো। তার জ্যাঠামশাই এখানে বড় চাকরি করেন। কথায় কথায় হিরু জানতে পারল ছোকরা এখনো বিয়ে করেনি এবং কুমিদের পাল্টি ঘর। অনেক বুঝিয়ে সে তার জ্যাঠামশাইকে মেয়ে দেখতে যেতে রাজি করালো। মেয়ে দেখাও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। তাদের কুটুম্ব পছন্দ হয়নি শোনা গেল। একে তো অজপাড়াগা, দ্বিতীয়ত তারা ভেবেছিলেন পাড়াগাঁয়ের জমিদার কিংবা অবস্থা সম্পন্ন কোনো ঘরের মেয়ে। অমন গরিব ঘরের মেয়ে তাদের চলবে না। মাস 3 পর হিরু আর এক বিয়ে সম্বন্ধ নিয়ে গিয়ে পিসিমার বাড়ি হাজির হলো। কুমিদের বাড়ির সবাই বলল, হিরু বড় ভালো ছেলে, কুমির জন্য চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু এত বড় বড় সম্বন্ধ এনে ও কিন্তু ভুল করছে। ওসব কি জোটে আমাদের কপালে? মেয়ে পছন্দ হলেই বা অত টাকা দিতে পারবো কোথ থেকে? কুমির সঙ্গে খিড়কি দোরের কাছে হিরুর দেখা। হিরুদা, তুমি কেন এসব পাগলামি করছো বলো দেখি? বিয়ে তো আমি করব না, তোমার দুটি পায়ে পড়ি আমি। ওসব তুমি বন্ধ করো, আমার জন্য পাত্র তুমি আর খুঁজে এনো না। ছি লক্ষ্মী দিদি, অমন করে না। এবার যে জায়গায় ঠিক করেছি তারা খুব ভালো লোক, এবার নিঘাত লেগে যাবে। কুমি লজ্জায় রাঙা হয়ে বলল, আমার রাত্রে ঘুম হচ্ছে না, লাগবে কিনা লাগবে তাই ভেবে মিছিমিছি আমার জন্য তোমাকে লোকে যাতা বলে। তুমি এসব জানো? থামো এবার, তুমি ক্ষান্ত দাও, তোমার পায়ে পড়ি হিরুদা। হিরু এইসব কথা কানেই তুলল না। পাত্রপক্ষের লোক নিয়ে এসে হাজির করল, কিন্তু কুমি কিছুতেই এবার তাদের সামনে আসতে রাজি হলো না। সে দস্তুর মতো বেঁকে বসল। হিরু বাড়ির মধ্যে গিয়ে বলল, পিসিমা, আপনারা দেরি করছেন কেন? এসে বোঝাও না বাবা মেয়েকে, আমরা তো হার মেনে গেলুম। ও চুলে চিরুনিও দেবে না, উঠবেও না, বিছানাতেই পড়ে রয়েছে। কুমি ঘর থেকে বলল, পড়ে থাকবো না তো কি? বারে বারে সংসাজতে পারবো না আমি, কারোর খাতিরেই না। হিরুদাকে বলো না সংসাজে বেরোক ওদের সামনে। হিরু ঘরের মধ্যে ঢুকে কড়া সুরে বলল, কুমি ওঠ, কথা শোন, যা চুল বাঁধকে যা। আমি যাব না। যাবি নে, চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাব। ওঠ, দিন দিন ইয়ে হচ্ছে না, ওঠ বলছি। কুমি দ্বিরুক্তি না করে বিছানা ছেড়ে দালানের চুল বাঁধতে বসে গেল। সাজানো গোজানোও বাদ গেল না, মেয়ে দেখানোও হলো, কিন্তু ফল সমানই দাঁড়ালো। অর্থাৎ পাত্রপক্ষ বাড়ি গিয়ে চিঠি দেব বলে গেলেন। জামালপুরে কাজে এসে যোগ দিল হিরু, কিন্তু সে যেন সর্বদাই অন্যমনস্ক।
কুমির জন্য এত চেষ্টা করেও কিছু দাঁড়ালো না শেষ পর্যন্ত। কি করা যায়? এদিকে কুমির বাড়িতেও তার পসার নষ্ট হয়েছে, তার আনা সম্বন্ধের ওপর সবাই আস্থা হারিয়েছে। হারাবারই কথা। এবার সেখানেও কথা তোলবার মুখ নেই তার। অত বড় বড় সম্বন্ধ নিয়ে যাওয়াই বোধহয় ভুল হয়েছে তার। কুমির ভালো ঘর জুটিয়ে দেওয়ার ব্যাকুল আগ্রহে সে ভুলে গিয়েছিল যে বড়তে ছোটতে কখনো খাপ খায় না। লজ্জায় সে পিসিমার বাড়ি যাওয়া ছেড়ে দিল। বছর 2-3 কেটে গেল। হিরু চাকরিতে খুব উন্নতি করে ফেলেছে তার সুন্দর চরিত্রের গুণে। চিফ ইঞ্জিনিয়ারের অফিসে বদলি হলো 150 টাকায় মাঝ থেকে। হিরু আর সেই হিরু নেই। এমনিই হয়, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর তিলে তিলে মানুষের দেহের ও মনের পরিবর্তন হচ্ছে। অবশেষে পরিবর্তন এমন গুরুতর হয়ে ওঠে যে বহুকাল পরে আবার সাক্ষাৎ হলে আগের মানুষটি আর চেনাই যায় না। হিরু ধীরে ধীরে বদলাচ্ছে। অল্প অল্প করে সে কুমিকে ভুলেছে। রামকৃষ্ণ আশ্রমে যাবার বাসনাও তার নেই বর্তমানে। এর মূলে একটা কারণ আছে, সেটা এখানে বলি। জামালপুরে একজন বয়লার ইন্সপেক্টর ছিলেন। তার বাড়ি হুগলি জেলায়। রুড়কির পাস ইঞ্জিনিয়ার, বেশ মোটা মাইনে পেতেন। কিন্তু অদৃষ্টের দোষে তার 6টি মেয়ের বিয়ে দিতে গিয়ে তাকে সর্বশান্ত হতে হয়েছে। এখনো একটি মেয়ে বাকি। হিরুর সঙ্গে এই পরিবারের বেশ ঘনিষ্ঠতা জন্মেছিল। সুরমা হিরুর সামনে বার হয়, তাকে দাদা বলে ডাকে। কখনো কখনো নিজের আঁকা ছবি দেখায়, গল্প করে, গান শোনায়। একদিন হঠাৎ হিরুর মনে হলো, সুরমার মুখখানা কি সুন্দর, আর চোখ দুটি। পরেই ভাবল, ছি, এইসব কি ভাবছি, ও ভাবতে নেই। আর একদিন অমনি হঠাৎ মনে হলো, কুমির চেয়ে সুরমা দেখতে ভালো, কি গায়ের রং সুরমার। তখনই নিজের এই চিন্তায় ভীত ও সংকুচিত হয়ে পড়ল। না না, কি ভাবনা এসব, মন থেকে সব জোর করে তাড়াতে হবে। কিন্তু জীবনকে প্রত্যাখ্যান করা অত সহজ হলে আজ গেরুয়াধারী স্বামীজির ভিড়ে পৃথিবীটা ভর্তি হয়ে যেত। হিরুর বয়স কম, মন এখনো মরেনি। শুষ্ক জীর্ণ এক অতীত মনোভাবের কঙ্কালের সঙ্গে নিজেকে বেঁধে রাখতে তার নবীন ও সতেজ মন ঘোর আপত্তি জানালো। কুমির সঙ্গে যা কিছু ছিল সে অমূল তরু শুকিয়ে শীর্ণ হয়ে গিয়েছে, আলো বাতাস ও পৃথিবীর স্পর্শ না পেয়ে। সুরমাকে বিয়ে করার কিছুদিন পরে সুরমার বাবা বয়লার ফাটার দুর্ঘটনায় মারা গেলেন। রেল কোম্পানি হিরুর শাশুড়িকে বেশ মোটা টাকা দিলে এজন্য। প্রভিডেন্ট ফান্ডের টাকাও যা পাওয়া গেল তাতে মেয়ের বিয়ের দেনা শোধ করেও হাতে 6-7 হাজার টাকা রইল। সুরমার মা ও একটি নাবালক ভাইয়ের দেখাশোনার ভার পড়েছিল হিরুর ওপর। কাজেই টাকাটা সব এসে পড়ল হিরুর হাতে। হিরু সে টাকায় কয়লার ব্যবসা আরম্ভ করল। কিন্তু শেষে রেল কারখানায় কয়লার কন্ট্রাক্ট নিয়ে একবার বেশ মোটা কিছু লাভ করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসাতেই ভালোভাবে নামল। সুরমাকে বিয়ে করার 4 বছরের মধ্যে হিরু একজন বড় কন্ট্রাক্টর হয়ে পড়ল। শাশুড়িকে বাদ দিয়েও নিজের লাভের অংশ থেকে সে তখন 30-40 হাজার টাকার কারবার করে ফেলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে হিরুর চালচলন বদলে গিয়েছে। রেলের কোয়ার্টার ছেড়ে দিয়ে এখন মুঙ্গেরে গঙ্গার ধারে বড় বাড়ি ভাড়া নিয়ে সেখানেই সকলকে রেখেছে। রেলে জামালপুরে যাতায়াত করে রোজ। মোটর এখনো করেনি, তবে বলতে শুরু করেছে মোটর না রাখলে আর চলে না। ব্যবসা রাখতে গেলে ওটা নিতান্তই দরকার, বাবুগিরির জন্য নয়। হঠাৎ এই সময় দেশ থেকে পিসিমার চিঠি এলো। তিনি আর বেশি দিন বাঁচবেন না। বহুকাল হিরুকে দেখেননি তিনি। তার বড় ইচ্ছে মুঙ্গেরে হিরুর কাছে কিছুদিন থাকেন ও 2 বেলা গঙ্গা স্নান করেন। আসতে যখন চাইছেন নিয়ে এসো গে, আমিও তাকে কখনো দেখিনি। আমরা ছাড়া আর তার আছেই বা কে? আর তাছাড়া বুড়ো হয়েছেন, যে কদিন বাঁচেন এখানেই গঙ্গা তীরে থাকুন। বাড়িতে আর তেমন কেউই ছিল না যাকে পাঠানো যায় পিসিমাকে আনতে। কাজেই হিরুই দেশে রওনা হলো। ভাদ্র মাস,
দেশ এবার ভেসে গিয়েছে অতিবৃষ্টিতে। কোলা নদীতে নৌকা করে আসবার সময় দেখল জল উঠে দুপাশের আউশ ধানের ক্ষেত ডুবিয়ে দিয়েছে। গোয়ালবাসীর বিলে এত জল বেড়েছে, নৌকার বুড়ো মাঝি বলল সে তার জ্ঞানে কখনো দেখেনি। গোয়ালবাসী ও চিত্রাঙ্গপুর গ্রাম দুখানা প্রায় ডুবে গেছে। অথচ এখন আকাশে মেঘ নেই। শরতের সুনীল আকাশের নিচে রৌদ্রভরা মাঠ। জল বারবার দরুন নৌকা চলল মাঠের মধ্য দিয়ে, বড় বাবলা বনের পাশ কাটিয়ে। ঘন সবুজ দীর্ঘ লতানে ঝোপঝাড় কড়কড় করে নৌকার ছইয়ের গায়ে লাগছে। মাঠের মাঝে বন্যার জলের মধ্যে জেগে আছে ছোট ছোট ঘাস, তাতে ঘন ঝোপ। পিসিমার গ্রামে নৌকা ভিড়তে দুপুর ঘুরে গেল। এখানে নদীর পাড় খুব উঁচু বলে কুল ছাপিয়ে জল ওঠেনি। দুপারেই বন, একদিকে রস্য ছায়া পড়েছে জলে, অন্য পারে খড় রৌদ্র। এই বনের গন্ধ, নদী জলের ছলছল শব্দ, বাঁশ বনের সোনার সরকির মতো নতুন বাঁশের কোড় বাঁশঝাড়ের মাথা ছাড়িয়ে উঠেছে। এই শরৎ দুপুরের ছায়া, এইসব অতি পরিচিত দৃশ্য একটি মাত্র মুখ মনে করিয়ে দেয়, অনেক দিন আগের মুখ। হয়তো একটু অস্পষ্ট হয়ে গিয়েছে, তবুও সেই মুখ ছাড়া আর অন্য কোনো মুখ মনে আসে না। নদীর ঘাটে নেমে পথ চলতে চলতে সেই মুখ ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগলো মনের মধ্যে। এক ধরনের হাত নাড়ার ভঙ্গি, আর কি বকুনি, অজস্র বকুনি। জগতে আর কেউ তেমন কথা বলতে পারে না। অনেক দূরের কোনো অবাস্তব শূন্যে ঘুরছে সুরমা, তার আকর্ষণের বাইরে এ রাজ্য। এখানে গৃহাধিষ্ঠাত্রী দেবী আর একজন, তার একচ্ছত্র অধিকার এখানে। সুরমা কে? এখানকার বন, নদী, মাঠ, পাখি সুরমাকে চেনে না। হিরু নিজেই অবাক হয়ে গেল নিজের মনের ভাবে। পিসিমা যথারীতি কান্নাকাটি করলেন অনেক দিন পর ওকে দেখে। আরো ঢের বুড়ি হয়ে গিয়েছেন তিনি, তবে এখনো অথর্ব হননি, বেশ চলতে ফিরতে পারেন। হিরুর জন্য ভাত চড়াতে যাচ্ছিলেন। হিরু বলল, তোমায় কষ্ট করতে হবে না পিসিমা, আমি চিড়ে খাবো, ও বেলায় বরং রেধো। অনেকবার বলি বলি করেও কুমির কথাটা সে কিছুতেই পিসিমাকে জিজ্ঞাসা করতে পারল না। একটু বিশ্রাম করে বেলা পড়লে সে হাটতলার মধু ডাক্তারের ডাক্তারখানায় গিয়ে বসল। মধু ডাক্তারের চুলদাড়িতে পাক ধরেছে। একটি ছেলে সম্প্রতি মারা গিয়েছে, সেই গল্পই বলতে লাগলো। গ্রামের মক্তবের সেই বুড়ো মৌলবী এখনো আছে। এখনো সেই রকমই নিজের অঙ্কশাস্ত্রে পারদর্শিতা প্রসঙ্গে সাব ইন্সপেক্টর মহিমবাবু গল্প করেন। মহিমবাবু ৩০-৩৫ বছর আগে এই অঞ্চলে স্কুল সাব ইন্সপেক্টরই করতেন। এখন বোধহয় মরে ভূত হয়ে গিয়েছেন। কিন্তু কোম্বার মক্তব পরিদর্শন করতে এসে নিজেই শুভঙ্করীর সারাকালীর একটি অঙ্ক দিয়ে নিজেই কোষে বুঝিয়ে দিতে পারেননি। সেই গল্প এখনো এখানে প্রচলিত আছে। এই মৌলভী সাহেবের মুখে হিরু এ গল্প বহুবার শুনেছে। সন্ধ্যা হওয়ার পূর্বে হিরু হাটতলা থেকে উঠল। মধু ডাক্তার বলল, বসো হে হিরু, সন্ধ্যাটা জ্বালি, তারপর দু এক হাত খেলা যাক। এখন না হয় বড়ই হয়েছ, পুরনো দিনের কথা একেবারে ভুলে গেলে যে হে। হিরু পথ পরিশ্রমের অজুহাত দেখিয়ে উঠে পড়ল। তার শরীর ভালো নয়। পুরনো দিনের এইসব আবেষ্টনীর মধ্যে এসে পড়ে সে ভালো করেনি। কুমি এখানে আছে কিনা এই কথাটা মধু ডাক্তারকেও সে জিজ্ঞাসা করবে ভেবেছিল। ওদের একই পাড়ায় বাড়ি। কুমি মধু ডাক্তারকে কাকা বলে ডাকে। কুমির সম্বন্ধে মাত্র এইটুকু সে শুনেছিল যে কুমির জ্যাঠামশাই বছর ৫ আগে মারা গিয়েছেন এবং জাঠতুতো ভাইরা ওদের আলাদা করে দিয়েছে। অন্যমনস্কভাবে চলতে চলতে সে দেখল কখন কুমিদের পাড়াতে একেবারে কুমিদের বাড়ির সামনেই এসে পড়েছে সেই জিউলি গাছটা। এই গাছটাতে একবার সাপ উঠে পাখির ছানা খাচ্ছিল। কুমি তাকে ছুটে গিয়ে খবর দিতে সে এসে সাপটাকে তাড়িয়ে দেওয়ার জন্য ঢিল ছোড়াছুড়ি করে। এ পাড়ায় গাছপালায়, ঘাস পাতায়, সন্ধ্যের ছায়ায়, শাঁখের ডাকে কুমি মাখানো। এরকম সন্ধ্যায় কুমিদের বাড়িতে বসে সে কত গল্প করেছে কুমির সঙ্গে। চুপ করে সে জিউলি তলায় খানিকক্ষণ দাঁড়িয়ে রইল।
তার সামনের পথটা দিয়ে 23-24 বছরের একটি মেয়ে দুটো গরুর দড়ি ধরে টেনে নিয়ে আসছে। কুমিদের বাড়ির কাছে বাঁশতলায় যখন এলো, তখন হিরু চিনতে পারল সে কুমি। প্রথমটা যেন অবাক হয়ে গেল, আড়ষ্টের মতো দাঁড়িয়ে রইল। সত্যিই কুমি, এমন অপ্রত্যাশিত ভাবে একেবারে তার চোখের সামনে। কুমি বটে, কিন্তু কত বড় হয়ে গিয়েছে সে। হঠাৎ হিরু এগিয়ে গিয়ে বলল, কুমি কেমন আছো, চিনতে পারো? কুমি চমকে উঠল। অন্ধকারে বোধহয় ভালো করে চিনতে পারল না লোকটাকে। আমি হিরু। কুমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। তারপর এসে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হিরুর মুখের দিকে তাকিয়ে বলল, কবে এলে হিরুদা? কোথায় ছিলে তুমি এতকাল? সে জামালপুরে? আজই দুপুরে এসেছি। আর কোনো কথা মুখ দিয়ে বেরোলো না। সে কেবল এক দৃষ্টে কুমির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কুমির কপালে সিঁদুর, হাতে শাঁখা, পরনে একখানা আধময়লা শাড়ি। যে কুমিকে সে দেখেছিল 6-7 বছর আগে, এ সে কুমি নয়। সে কৌতূহলাচ্ছল কালো হাস্যময় কিশোরীকে এর মধ্যে চেনা যায় না। এ যেন নিরানন্দের প্রতিমা। মুখশ্রী কিন্তু আগের মতোই সুন্দর। এতদিনেও মুখের চেহারা খুব বেশি বদলায়নি। কুমি বলল, এসো না, আমাদের বাড়ি এসো। কত কথা যে তোমার সঙ্গে আছে। এই বছরে কত কথা জমানো রয়েছে। তোমায় বলবো বলবো করে কতদিন রইলাম, তুমি তো এই পথে আর এলেই না। হয়েছে। সেই কুমি, ওর মুখে সেই হাসি, সেই পুরনো দিনের মতোই আবার ফুটে উঠেছে। আহা, ওর বকুনি শ্রোতা এতদিন পায়নি, তাই ওর মুখখানা ম্লান। তুই আগে চল কুমি। তুমি আগে চলো হিরুদা। 4-5 বছরের একটি ছেলে রোয়াকে বসে মুড়ি খাচ্ছিল। কুমিকে দেখে বলল, এই যে মা এসেছে। ও হিরুদা, বসো না, বসো, পিড়ি পেতে দি। মা বাড়িতে নেই, ও পাড়ায় গিয়েছে রায়দের বাড়ি। কাল তো ওদের লক্ষ্মী পুজো, সেই রান্না রেঁধে দিতে গেছে। আমি ছেলেটাকে মুড়ি দিয়ে বসিয়ে রেখে গরু আনতে গিয়েছিলাম দিঘির পাড় থেকে। বাপরে বাপ, কত কাল পর তোমার সাথে আবার দেখা হয়েছে। বসো বসো, কি খাবে বলো তো? তুমি তো মুড়ি আর ছোলা ভাজা খেতে ভালোবাসতে। বসো, আমি সন্ধেটা দেখিয়ে দিই, তারপর খোলা চড়িয়ে গরম গরম ছোলা তোমায় ভেজে দিচ্ছি। ছোলাও আছে ঘরে, আবার নারকোলও আছে। দাঁড়াও, আগে পিদিমটা জেলে নি। সেই মাটির ঘর সেই রকমই আছে। সেই কুমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছে পুরনো দিনের মতো, যখন সে কত রাত পর্যন্ত ওদের বাড়িতে বসে গল্প করত। তবুও কত কত পরিবর্তন হয়ে গিয়েছে, কত ব্যবধান এখন তার আর কুমির মধ্যে। কুমি প্রদীপ দেখিয়ে চাল ভাজতে বসল। একটু পর ওকে খেতে দিয়ে সামনে বসল। সেই পুরনো দিনের মতোই গল্প করতে লাগলো। সেই হাত পা নাড়া, সেই বকুনি, সবই সেই। কত কথা বলে গেল। হিরু ওর দিকে চেয়ে থাকে, চোখ আর অন্যদিকে ফেরাতেই পারে না। কুমিও তাই। হিরু বলল, এ কোথায় বিয়ে হলো কুমি? কুমি লজ্জায় চোখ নামিয়ে বলল, শামটাতে বিয়ে হয়েছে। তা বেশ। তাই এখানে কি কদিন থাকবে হিরুদা? না না, থাকবার জো নেই, কাজ ফেলে এসেছি। পিসিমাকে কালই নিয়ে যাব। পিসিমা চিঠি লিখেছিলেন বলেই তো তাকে নিতে এলাম। না না হিরুদা, সে কি করে হয়? কাল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, কাল কোথায় যাবে? এখানে দুদিন থাকো। কতকাল পরে তুমি এলে। তুমিও তো বিয়ে করেছো, বৌদিকে নিয়ে এলে না কেন? নিয়ে আসলে দেখতাম কেমন সুন্দর হয়েছে তোমার বউ। আচ্ছা, ছেলে মেয়ে কজন আছে? 2টি ছেলে, 1টি মেয়ে। বেশ বেশ। আচ্ছা হিরুদা, তোমার ওখানে আমার কথা মনে পড়তো? মনে খুব পড়তো না, কিন্তু এ কথাও ঠিক যে এমন এমন সময় মনে পড়েছে যে সুরমা ও জামালপুর অস্পষ্ট হয়ে গিয়েছে। বড় লোকের মেয়ে সুরমা তার মনের মতো সঙ্গিনী নয়। তার সঙ্গে সব দিক থেকে মেলে, খাপ খায় এই কুমির। অথচ সুরমার জন্য দামি মাদ্রাজি শাড়ি নিয়ে যেতে হবে কলকাতা থেকে। যাওয়ার সময় সুরমা বলেছে,
যাচ্ছ যখন দেশে, ফিরবার সময় কলকাতা থেকে পুজোর কাপড় চোপড় কিনে এনো। এখানে ভালো জিনিস পাওয়া যায় না, দরও বেশি। আর কুমির পরনে ছেঁড়া আধময়লা কাপড়। না, দরিদ্র গৃহলক্ষ্মীকে বড়লোকী উপহার দিয়ে সে তার অপমান করবে না। কুমি বকেই চলেছে। অনেকদিন পর আজও আনন্দ পেয়েছে। নিরানন্দ অসচ্ছল সংসারের একঘেয়ে কর্মের মধ্যে বালিকা বয়সের শত আনন্দের স্মৃতি নিয়ে পুরনো দিনগুলো হঠাৎ আজ সন্ধ্যায় কেমন করে ফিরেছে। ঘন্টা 2 পরে কুমির মা এলেন, বললেন, এই যে জুটেছে দুটিতে। আমি শুনলুম দিদির মুখে যে হিরু এসেছে। কাল তো লক্ষ্মী পুজো, তাই রায়দের বাড়িতে রান্না করে দিয়ে এলাম। তা ভালো আছিস তো বাবা হিরু? কুমি তো তোর কথা কত বলে, তোর কথা তো লেগেই আছে ও মুখে। আজও দুপুরবেলা বলছিল, মা হিরুদা নদীতে বন্যা দেখলে কত খুশি হতো বলো। এইবার তো বন্যা এসেছে, হিরুদা যদি দেখতো খুব খুশি হতো, তাই না মা? তা আমি তো তুই এসেছিস শুনেই দিদির ওখানে গেছিলুম। বাড়ি নেই দেখে ভাবলুম ঠিক আমাদের ওখানে গিয়েছে। তা বস বাবা, আমি চট করে পুকুর থেকে ওই কাপড় কেচে গাটা ধুয়ে আসি। গামছাখানা দে তো কুমি। আর শোন, খোকার জন্য তরকারি এনেছি কাশিতে, ওকে ভাতখানি দিয়ে দিস। এই এর বিয়ে দিয়েছি, হ্যাঁ, জামাই দোকানে সামান্য মাইনের খাতাপত্র দেখার কাজ করে, তাতে চলে না। তার ওপরে ওই দজ্জাল ভাই বউ, খেতে পর্যন্ত দেয় না মেয়েটাকে। এই দেখো না, এখানে এসেছে আজ 5 মাস, নিয়ে যাবার নামটিকও নেই। বৌদির হুকুম হবে তবে তিনি বউ নিয়ে যেতে পারবে। আর এইদিকে তো আমার এই অবস্থা, মেয়েটার পরনে নেই কাপড়। জামাই আসে যায়, কাপড়ের কথা বলি, কানেও তোলে না। আমি যে কি করে চালাই, সবই অদৃষ্ট। না হলে কি আর। কুমি ঝাঁঝালো সুরে বলল, এখান থেকে তুমি এখন যাও না মা, কি বক বক শুরু করলে? যাও গাটা ধুয়ে এসো দেখি। অদৃষ্ট, হা অদৃষ্ট। সে আজ কোথায় আর কুমি কোথায় পড়ে কষ্ট পাচ্ছে। পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, জীবনে আনন্দ নেই, স্বাদ আহ্লাদ নেই, কিছু দেখলে না, কিছুই ভোগ করলে না। সবই অদৃষ্ট ছাড়া আর কি। খানিক রাত্রে হিরু উঠল। কুমি প্রদীপ ধরে এগিয়ে দিল পথ পর্যন্ত, বলল, আমাদের তো হেরিকেন লন্ঠন নেই, একটা পাকাটি জেলে দি, নিয়ে যাও হিরুদা, বাসবনে বড্ড অন্ধকার। সকালে কুমি পিসিমার বাড়ি এসে ডাক দিল, ও হিরুদা, এসব কি হচ্ছে? এই যে কুমি, কামিয়ে নিলাম, এইবার নাইব। কুমি ঘরের মধ্যে ঢুকে বলল, কেন, কিসের তারা এত নাইবার তোমার এত সকালে? তোমার কিন্তু আজ যাওয়া হবে না বলে দিলুম। আজ ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর অরন্ধন, আজ তোমায় নেমন্তন্ন করতে এলুম আমাদের বাড়ি। মা বললেন যা, গিয়ে বলে আয়। হিরু আর প্রতিবাদ করতে পারল না। কুমির কাছে প্রতিবাদ করে কোনো লাভও নেই, তা সে জানে। কুমি খানিকটা পরে বলল, আমার অনেক কাজ হিরুদা, আমি যাই, তুমি নে সকাল সকালে চলে এসো কিন্তু। হিরু বেলা 10টার মধ্যে ওদের বাড়ি গেল। আজ আর রান্নার হাঙ্গামা নেই। আজ কিন্তু তোমায় পান্তা ভাত খেতে হবে হিরুদা, তোমার মনে আছে? আর কচুর শাক, আর একটা জিনিস কি বলতো? না না, তুমি বলতেই পারবে না আজ কি আমি রান্না করেছি। কাল রাত্রে তুই চলে যাওয়ার পর মেয়ে ওই অত রাত্রে তোর জন্য নারকেল কুমড়ো রাঁধতে বসলো। বললে হিরুদা বড় ভালোবাসে মা, কাল সকালে খেতে বলবো, তাই রেঁধে রাখি। কুমি স্নান সেরে এসে একখানা ধোয়া শাড়ি পরেছে। বোধহয় এইখানাই তার একমাত্র ভালো কাপড়। সেই চঞ্চলা মুখরা বালিকা আর সে সত্যই নেই। আজ দিনের আলোয় কুমিকে দেখে মনে হলো কুমির চেহারা আরো সুন্দর হয়েছে। তবে ওর চোখে মুখে একটা শান্ত মাতৃত্বের ভাব ফুটে উঠেছে।
যেটা হিরু কখনো ওর মুখে দেখেনি। কুমি অনেক ধীর হয়েছে, অনেক সংযত হয়েছে। মাথায় সেই রকমেরই এক ঢাল চুল, মুখশ্রী এখনো সেই রকম লাবণ্যময়, তবুও কুমিকে চেনা যায় না। বয়সের সঙ্গে সঙ্গে বালিকা কুমি অন্তর্হিত হয়েছে। এখন যে কুমিকে সে দেখছে তার অনেকখানি সে চেনে না। কিন্তু খানিকটা বসবার পর হিরুর এ ভ্রম ঘুচে গেল। বাইরের চেহারাটা যতই বদলাক না কেন, তার সামনে যে কুমির বার হয়ে এলো সে সেই কুমারী কুমি। ওর যেটুকু পরিচিত তা ওর মধ্যে বার হয়ে এলো, যেটুকু হিরুর অপরিচিত তা নিজেকে গোপন রাখল। কি চমৎকার কুমির মুখের হাসি! হিরুর মোহ নেই, আসক্তি নেই, আছে কেবল সুগভীর স্নেহ, মায়া, অনুকম্পা। এ এক অদ্ভুত মনের ভাব। কুমিকে সে সর্বস্বটুকু দিয়ে দিতে পারে তাকে একটুকু খুশি করবার জন্য। কুমি কত কি বকছে বসে বসে, পুরনো দিনের কথা তুলছে কেবল। ও হিরুদা, তোমার মনে আছে সেই একবার জেলেদের বাসতলায় আলেয়া জ্বলেছিল? সেও তো এই ভাদ্র মাসে গো। সেই চারুপাঠ, সেই আলেয়া, মনে আছে এসব? হিরুর মনে আছে। সবাই ভয় আড়ষ্ট, আলেয়া নাকি ভূত। যে দেখতে যায় তার অনিষ্ট হয়। হিরু সাহস করে এগিয়ে গিয়েছিল দেখতে, কুমিও গিয়েছিল পিছু পিছু। হিরু বলেছিল, আসছিস কেন পোড়ারমুখী? ভূতে ধরে খাবে যে। কুমি ভেঙচি কেটে বলেছিল, ভূতে ধরে ওকে খাবে না, আমাকেই খাবে। আলেয়া বুঝি ভূত? ও তো একরকম বাষ্প। আমি বুঝি পড়িনি চারুপাঠে, শুনবে বলবো? অনেকের বিশ্বাস আছে আলেয়া এক প্রকারের ভূতজনী, বাস্তবিক ইহা তা নয়। হিরু ধমক দিয়ে বলেছিল, রাখ তোর চারুপাঠ। আরম্ভ করে দিলেন এই অন্ধকারের মধ্যে চারুপাঠ বলে, ভয়ে মরছি। পরক্ষণেই কুমি খিলখিল করে হেসে উঠে বলেছিল, কি বলছো হিরুদা, ভয়ে মরছো? তোমার যদি এত ভয় তাহলে আমার সাথে এলে কেন? চারুপাঠ পড়লে ভয়টা আজ থাকতো না। চারুপাঠ তো আর পড়নি, কি করে জানবে তুমি? সেই সব পুরনো গল্প। আলেয়া, আলেয়াই বটে। কুমির যে অনেকটা পরিবর্তন হয়েছে তা বোঝা গেল যখন ও গ্রামের এক বিধবা গরিব মেয়ের কথা ধরল। আগে এইসব কথা কুমি বলতো না, এখন সে পরের দুঃখ বুঝতে শিখেছে। মুখুজ্জে বাড়ির বড় পুরিপাল্লার মধ্যে হর মুখুজ্জের এক বিধবা নাতনি, নিতান্তই বালিকা, এরকম কষ্ট পাচ্ছে। পুকুরঘাটে কুমির কাছে বসে নির্জনে মৃত স্বামীর রূপগুণের কত গল্প করে। এই কথা কুমি দরদ দিয়ে বলে গেল। সত্যি মাতৃত্ব ওর মধ্যে জেগেছে, ওকে বদলে দিয়েছে অনেকখানি। হঠাৎ কুমি বলল, ওই দেখো হিরুদা, আমিই বকে যাচ্ছি। তোমায় যে খেতে দেব সে কথা আমার মনেই নেই। তারপরে সে উঠে তাড়াতাড়ি হিরুকে জায়গা করে দিয়ে ভাত বেড়ে নিয়ে এলো। হাসি মুখে বলল, জামালপুরের বাবুর আজ কিন্তু পান্তা ভাত খেতে হবে, রুচবে তো মুখে? নেবু কেটে দেবো? জানো এখন অনেক নেবু ধরে গাছে। দাঁড়াও দাঁড়াও, নারকোল কুমড়ি আছে, কচুর শাক আছে। এসব সত্যি হিরু অনেক দিন খায়নি। যা যা সে খেতে ভালোবাসে কুমি তার কিছুই বাদ দেয়নি। হিরু আশ্চর্য হয়ে গেল, এতকাল পরেও কুমি মনে রেখেছে এইসব কথা। খেতে বসে হিরু বলল, কুমি, ছেলেবেলা ভালো লাগে না এখন ভালো লাগে? এই কথার কোনো উত্তর নেই হিরুদা। ছেলেবেলায় তোমরা সব ছিলে, সে এক দিন ছিল। এখনো তা বলে আমার খারাপ লাগে না। জীবনে নানা রকম দেখা ভালো, তাই নয় কি? কুমি, একটা কথার উত্তর দিবি? তোর সংসারে খুব টানাটানি, তাই না রে? কে বললে এ কথা? মা বলেছিল তো সেই কাল রাত্রে। বাজে কথা, জানো তো মা যত সব বাজে বকে। বুড়ো হয়ে মার জিভ আরো আলগা হয়ে গেছে। আমার কাছে সত্যি কথা বলবি না কুমি? ওই তুমিও পাগলামি শুরু করলে। নাও খেয়ে নাও, যত বাজে বকতে পারো। যত সব তোমার বাজে কথা। মা গো মা, দাঁড়াও পায়েসটা আমি আনি। কচুর শাক, তা বলি কচুর শাক কতখানি পড়ে রইলো কেন? না না, কিচ্ছু ফেলে ওঠা যাবে না, কিন্তু খেতে হবে সব। দেখ কুমি, আমার কাছে বেশি চালাকি করিস নে। তোকে আর আমি জানি নে, কেল্লার ঘাটে খেজুর কাটা ফুটে গিয়েছিল, মুখে একটুও রাগ আসনি, জানতে দিনি কাউকে। আবার
আবার কবে আসবে হিরুদা? সত্যি কথা যদি শুনতে চাস, আমার যেতে ইচ্ছে করছে না কিন্তু। ওই আবার তুমি বাজে বকতে শুরু করেছো। তোমার যা কিছু সব সামনে, চোখের আড়াল হলেই আর কিছু মনে থাকে না, আর ঘুরিয়ে ফিরিয়ে যত সব বাজে বকুনি। যাও তো। তুমি তো জানো না একটুও বাজে বকতে। আমি ইচ্ছে করলে থাকতে পারি না ভেবেছিস? হ্যাঁ, থাকো না দেখি কাজকর্ম বন্ধ করে। বৌদি এসে ঠিক চুলের মুঠি ধরে নিয়ে যাবে, তখন দেখবো কেমন লাগে। সে যাক, কিন্তু একটা কথার উত্তর তোকে দিতেই হবে। আমি যদি এইখানেই থাকি, তুই খুশি হোস? উফ মা গো মা, মুখ বুঝে খেয়ে নাও দেখি। কি বাজে তুমি বকতে পারো বলো তো? আমার এই কথাটার উত্তর দিবি না কুমি? তুই এত বদলে গিয়েছিস সে আমি ভাবতেই পারি না। আচ্ছা বেশ। তোমার কিন্তু একটুও বদলায়নি ভিরুদা। সেই আগের মতো আচ্ছা বেশ বলা, সেই রকম, সে কথায় কথায় সমানে শুধু রাগ করা। আচ্ছা কি বলবো বলো দেখি? তুমি জানো না ও কথার উত্তরকে আমি দিতে পারি? ভেবে দেখো তো তাহলে। আমি তো বদলাইনি, বদলে গিয়েছে তো তুমি হিরুদা। আচ্ছা কুমি, এতটা না বকে সামান্য দু কথায় সাদা উত্তরটা দে না কেন? বকুনিতে আমি কি তোর সঙ্গে পারবো? না না, তা তুমি পারবে কেন? বকতে তো তুমি একটুও জানো না। মন থেকে বলছিস? আমার তো ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে হিরুদা। এই এতটা তুমি বদলে গিয়েছো। যাও, আমি তোমার কোনো কথার আর উত্তর দেব না। তুমি না নিজের বুদ্ধির বড় অহংকার করতে, এই তোমার বুদ্ধি। কুমি রাগ করিস নে, আসলে অনেক কাজের মধ্যে থেকে আমার সূক্ষ্ম বুদ্ধিটা নষ্ট হয়ে গিয়েছে রে। যাক, বাঁচলুম কুমি। ওগো পায়েসটা খাও, তোমার দুটি পায়ে পড়ি আমি। আর বকো না, বকুনিটা এবারে কিছুক্ষণের জন্য ক্ষান্ত রাখো। কিছু তোমার পেটে গেল না এই অনাচ্ছিষ্টি বকুনির জন্য। এই এত বকছো, এই বকার জন্য কিছু তোমার পেটে গেল না। কুমি পরদিন এসে বিছানা বাক্স গুছিয়ে দিল, ঘাট পর্যন্ত এসে ওদের নৌকাতে উঠিয়ে দিল। নৌকা ছেড়ে যখন অনেকটা চলে গিয়েছে, তখনও কুমি ডাঙায় দাঁড়িয়ে আছে। দুপারের নদী চড়া নির্জন, দুপুরের রৌদ্র আজ বড় প্রখর। আকাশ অদ্ভুত ধরনের নীল, মেঘলেশহীন। বন্যার জলে পাড়ের ছোট কালকাসুন্দি গাছের বন পর্যন্ত ডুবে গিয়েছে। কচুরিপানার বেগুনি ফুল চড়ার ধারে আটকে আছে। সেই সব বন জঙ্গলময় ডাঙার পাশ দিয়ে চলেছে ওদের নৌকা। ঝোপের তলায় ছায়ায় ডাহুক চড়ছে। বন্যার জলে নিমগ্ন আখের ক্ষেতের আখ গাছগুলো স্রোতের বেগে থরথর করে কাঁপছে। ছইয়ের মধ্যে পিসিমা ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধ ভাদ্র অপরাহ্ন। নৌকায় তক্তার ওপর বসে বসে হিরু কত কি ভাবছিল। এই গ্রামে যদি সে থাকতে পারত, মধু ডাক্তারের মতো হাটতলায় ওষুধের ডিসপেন্সারি খুলে, ডাক্তারিটা যদি শিখত সে। পুজোর বাজারটা ফেরবার সময় করতে হবে কলকাতা থেকে, অন্তত 150 টাকার বাজার। আসবার সময় খুব উৎসাহ করে সুরমার কাছ থেকে ফর্দ নিয়ে এসেছে সে। একটা মানুষের মধ্যে মানুষ থাকে অনেকগুলো। জামালপুরের হিরু অন্য লোক, এই হিরু আলাদা। এই হিরু বসে বসে ভাবছে, কুমিদের রান্নাঘরে অরন্ধনের নেমন্তন্ন খেতে বসেছিল সেই ছবিটা, অনবরত ওই একটাই ছবি। কুমি বলছে, তোমার ওখানে আমার কথা মনে পড়তো। কুমি এখনো কি ঠিক তেমনই হাত পা নেড়ে কথা বলে, ঠিক সেই ছেলেবেলার মতো? আচ্ছা, আর কারোর সঙ্গে কথা বলে এমন আনন্দ হয় না কেন? সুরমার সঙ্গেও তো সে রোজ কত কথা বলে। কই, রেলের বাঁশির আওয়াজে হিরুর চমক ভাঙল। ওই স্টেশনের ঘাট দেখা দিয়েছে, সিগন্যাল নামানো। বোধহয় ডাউন ট্রেনটা আসবার দেরি নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অরন্ধনের নিমন্ত্রণ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান আমাদের, আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিন। তাহলে আজকের মতো শুভরাত্রি।